আমাদের ক্লাস 26 আর আগামীকাল হচ্ছে জাভাস্ক্রিপ্টের শেষ ক্লাস। না, আগামীকাল আমরা যে ক্লাসটা করবো ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের শেষ ক্লাস। ওই গ্রুপে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের ফাংশনে আসার কথা না? আচ্ছা, ফাংশন শব্দটার নাম হচ্ছে আগে আমরা একটা ফাংশন হচ্ছে কোন একটা কাজ। হ্যাঁ, ফাংশন হচ্ছে কোন একটা কাজ প্রোগ্রামিং করার সময় আমরা যে কাজগুলো করে থাকি এগুলো হচ্ছে একটা ফাংশন। বুঝতে পারছেন? তো জাভাস্ক্রিপ্টে আমাদের দুই ধরনের ফাংশন আছে, একটা বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন বলেন বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতরে পার্থক্য। মনে আছে আমি হয়তো বলছিলাম বিল্ট ইন ফাংশন হচ্ছে ওই ফাংশনগুলোর যেগুলা অলরেডি তৈরি করা, মানে জাভাস্ক্রিপ্টের ভিতরে অলরেডি ওরা তৈরি করে দিছে, আমরা শুধু এগুলো ইউজ করি। যেমন যেমন আমরা ওই দিন একটা দেখছিলাম যে ডকুমেন্ট ডট রাইট নাকি ডকুমেন্ট ডট রাইট এই ফাংশনটার কাজ। এই ফাংশনটা দিয়ে আমরা কি দেখি, কি করি, আউটপুট দেখি না? তো এটা একটা নির্দিষ্ট কাজ করে। বুঝতে পারছেন? তো এটা ওদের তৈরি করে, এই ফাংশনটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি দেখতে পারবেন না। বুঝতে পারছেন? তো বিল্ট ইন ফাংশন হচ্ছে ওই ফাংশনগুলো যেগুলো ওরা অলরেডি তৈরি করে দিয়েছে কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য, তা আমরা এগুলা ইউজ করি। বুঝতে পারছেন? আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে ওই ফাংশনগুলো যেগুলো ইউজার তার নিজ প্রয়োজন অনুযায়ী তৈরি করবে। বুঝতে পারছেন? মানে আহ, আমরা আমরা যারা ইউজার অথবা আমরা যারা কোডিং করি, আমরা যে ফাংশনগুলো নিজেরা তৈরি করব এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বুঝতে পারছেন? তো আমি বিল্ট ইন ফাংশনের একটা লিস্ট দিয়েছিলাম আপনাদের, মনে আছে লাস্ট ক্লাসে? এই দেখেন এখানে অনেকগুলো বিল্ট ইন ফাংশন দেওয়া আছে। এগুলো হচ্ছে কি এক একটা ফাংশন, ওই স্ট্রিং টু আপার কেস। হ্যাঁ,
এগুলো হচ্ছে এক একটা বিল্ট ইন ফাংশন। তো এগুলো হচ্ছে আপনারা যখন এই সাইডে আসবেন তখন হচ্ছে এগুলা বুঝতে পারবেন, আর এগুলো একটা একটা করে গুগলে সার্চ করলে আপনারা জানতে পারবেন আর কি এগুলো সম্পর্কে। আর এখানে যেহেতু অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, আমরা এখানে আর আসছি না, এগুলো যখন আপনারা ভবিষ্যতে কাজ করবেন জাভাস্ক্রিপ্ট নিয়ে তখন আস্তে আস্তে বুঝে যাবেন। এত কঠিন না এগুলা। যেমন ট্রু স্ট্রিং স্ট্রিং এ কনভার্ট করে টু লোয়ার কেস টু আপার কেস, হ্যাঁ সাব স্ট্রিং, এগুলা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এগুলা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। আমরা আছি ইউজার ডিফাইন ফাংশনে, বুঝতে পারছেন? তো মানে ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে ওইগুলা যেগুলো একজন ইউজার অথবা আমরা যে ফাংশনগুলো তৈরি করব এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো একটা ফাংশন তৈরি করতে হলে আমাদের যে কিওয়ার্ডটা সবার আগে দিতে হবে সেটা হচ্ছে ফাংশন। ফাংশন, বুঝতে পারছেন? এরপর হচ্ছে যেটা দিতে হবে আমাদের ফাংশনটার একটা নাম দিতে হবে, যেমন ডেমো। ডেমো একটা নাম দিলাম, এরপর অবশ্যই আমাদের প্রথম ব্র্যাকেট দিতে হবে। এরপর নামের পরে প্রথম ব্র্যাকেট দিয়ে আমাদের দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে কার্লি ব্রেসিস। এখন এটার ভিতরে আমাদের যে কোডগুলো থাকবে এগুলাই হচ্ছে কি আমাদের ফাংশনের যে কাজ, ওইটা মানে আমরা এখানে ফাংশনের কাজটা এখানে বলে দেব আর কি এই কার্লি ব্র্যাকেটের ভিতরে। আর এটা হচ্ছে ফাংশনের কি নাম, বুঝতে পারছেন? আর নামের পরে অবশ্যই আমাদের প্রথম বন্ধনী দিতে হবে, না হলে এটা ফাংশন হিসেবে কাউন্ট হবে না, বুঝতে পারছেন? ধরেন আমরা এখানে দিলাম যে ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট, এখানে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন সেভ করে দিয়ে আমরা ব্রাউজারে লোড করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি আসছে? এবং আমরা যদি ইন্সপেক্ট করে কনসোলে যাই এখানে কিন্তু কোনো এরর দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের ভিতরে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি ডেফিনেশন আর একটা হচ্ছে কলিং। এখানে আমরা যে অংশটা লিখছি এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, বুঝতে পারছেন? অর্থাৎ ফাংশনের যে অংশে মূল কোড লেখা থাকে ওটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আর ফাংশন কলিং হচ্ছে যেখানে আমরা ফাংশনটাকে কল করব। যেমন এখানে ফাংশনের নাম কি দেওয়া আছে ডেমো। এখন আমরা নিচে যদি ডেমোটাকে কল করে দিই, এখন সেভ করে ব্রাউজারে লোড করে দেখি আমাদের আউটপুটটা আসে কিনা। আসছে, বুঝতে পারছেন? তো তাহলে আমাদের ফাংশন দুই প্রকার, বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। এবং ইউজার ডিফাইন ফাংশনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেফিনিশন আর একটা হচ্ছে কলিং, বুঝতে পারছেন? তো ডেফিনিশন, এখন বলেন এখানে ডেফিনিশন কোনটা কলিং কোনটা? এটা। আর কলিং হচ্ছে এটা। কল আমরা কি দিয়ে করব? ফাংশনের যে নামটা দিব এটা হচ্ছে ফাংশনের কল, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে এখন আমাদের আউটপুটটা আসলে কোথায় দেখায়, এখানে নাকি এখানে? মানে ধরেন যে আমরা 12 লাইনে করতে 12তম লাইনে আউটপুটটা শো করতেছে নাকি 15তম লাইনে আউটপুটটা শো করতেছে? নিচের লাইনে শো করতেছে। আচ্ছা আমরা এটা দেখি। আচ্ছা আমরা দেখি। আচ্ছা আমরা এভাবে না করে আরেকভাবে করতে পারি। এখানে আমরা আরেকটা ডকুমেন্ট ডট রাইট দিই। এখানে ডেমো ডেমো দিলে তো আমরা দেখতে চাইছি আউটপুটে কি আসলে এখানে আসতেছে নাকি এখানে আসছে। এখন বলেন নাথিং লেখা এটার আউটপুটটা নিচে আসবে নাকি উপরে আসবে? নাথিং লেখাটার নিচে আসবে নাকি উপরে আসবে? হ্যালো ওয়ার্ল্ড লেখাটা নিচে আসবে। আচ্ছা আমরা দেখি। নিচে আসছে। এখানে যদি আমরা একটা ব্রেক দিতাম, কমা দিয়ে এভাবে দিতাম,
তাহলে দেখছেন যে এটা নিচে চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা বুঝতে চাইতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আউটপুটটা দেখাই কোথায়, যেখানে আমরা ফাংশনটাকে কল করব ওই জায়গায়। এটাকে যদি আমরা সবার নিচে দিই তাহলে এই লাইন সবার প্রথমে থাকলে আউটপুটটা কিন্তু সবার প্রথমে শো করবে না, শো করবে কোথায়, কলিং যেখানে থাকবে ওইখানে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমরা এখানে কয়েকটা সংখ্যা যোগ করি, যেমন বার is equal to 10, bar b is equal to 20। এখন bar is equal to a plus b, এটাকে বুঝতে পারছেন? ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট সি। এখন যদি সেভ করে আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের আউটপুটটা কত আসতে পারে, আমরা একটু আইডিয়া করি। আচ্ছা, এমনিতে আউটপুট কত আসার কথা এখানে? 30 আসার কথা, দেখি আমাদের আসে কিনা। আমাদের তো আসছে, তোমার কেন আসে? তাহলে আমাদের ফাংশনটাকে কল করতে হবে, ফাংশনটাকে যদি আমরা কল না করি তাহলে আমাদের আউটপুটটা আসবে না, বুঝতে পারছো? তো আচ্ছা, তাহলে আমরা ইউজার ডিফাইন ফাংশন কি এটা তো বুঝতে পারছি না। এখন আসেন আমরা আর্গুমেন্ট এবং প্যারামিটার জিনিসের সাথে পরিচিত হব, বুঝতে পারছেন? আর্গুমেন্ট এবং প্যারামিটার, আমরা এটা না, এখন যেটা করাইতেছি এটা, এটা হচ্ছে আর্গুমেন্ট এবং প্যারামিটার। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা আসি আর্গুমেন্ট এবং প্যারামিটারের ভিতরে, বুঝতে পারছেন? এখন ধরেন যে আমরা এ এবং বি এর যোগ করতেছি, করতে হলে আমাদের বারবার কি করতে হচ্ছে, এইভাবে আরেকবার ফাংশন লিখতে হচ্ছে নাকি? এ আবার ফাংশন লিখতে হচ্ছে, ফাংশনটাকে লিখলাম এবং ফাংশনটার নামটা চেঞ্জ করে দেওয়া লাগতেছে, বুঝতে পারছেন? আবার আমরা চাইলে এখান থেকে কি করতে হচ্ছে, 20, আবার হচ্ছে এখানে দিলাম যে 100। হ্যাঁ, তাহলে আমাদের কি দুইবার আউটপুটটা আসছে নাকি? আচ্ছা, ব্রেক দিলে এটা নিচে চলে আসছে, কিন্তু আমরা চাইলে আর্গুমেন্ট এবং প্যারামিটার ইউজ করে একবারে জিনিসটা করে ফেলতে পারবো, শুধু আমাদের কলিং এর ভিতরে আমাদের আহ ইয়েটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? তো আমরা এর জন্য গুগলে সার্চ করেছিলাম আর্গুমেন্ট এন্ড আর্গুমেন্ট ভার্সেস প্যারামিটার। তো এখানে আমাদের ছবিতে আসে, দেখেন আর্গুমেন্ট হচ্ছে কোনটা, আর্গুমেন্ট হচ্ছে নিচেরটা আর প্যারামিটার হচ্ছে উপরেরটা, বুঝতে পারছেন? তো আমরা এই জিনিসটা এখন দেখবো। এখানে আর্গুমেন্ট এবং প্যারামিটার নিয়ে কাজ করার জন্য এখানে ভেরিয়েবল a এবং b যে দুইটা আছে, এই দুইটাকে আমরা এখান থেকে মুছে দিলাম। এখন কি আমাদের কোনো আউটপুট আসবে? কোনো আউটপুটই আসবে না, কারণ হচ্ছে কি আমাদের কোনো ভেরিয়েবলই তো নাই, বুঝতে পারছেন? তো এখানে যদি আমরা দেখি প্যারামিটার হচ্ছে একটা দুইটা, আবার এগুলোর মান এখানে দিয়েছে, তো তাহলে এখানে যে a এবং b টা আছে এটাকে আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দেব a, b। তাহলে এখানে যে দুইটা এখানে যে দুটো প্যারামিটার থাকবে এই দুটো আমরা আবার ফাংশনের এই ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো, বুঝতে পারছো? তাহলে a এবং b হইছে, a এবং b আসছে এখানে, আর কথা তুমি বুঝো নাই? মানে হচ্ছে আমরা আমরা যদি ম্যানুয়ালি একটু আগে যেভাবে করছিলাম এভাবে করতে হলে তাহলে আমাদের সবকিছু চেঞ্জ করা লাগতেছে, যদি আরেকটা যোগ করতে চাই এখানে নাম চেঞ্জ করা লাগতেছে, এখানে আবার কলিং এ গিয়ে নাম চেঞ্জ করা লাগতেছে, এখানে ভ্যালুটা চেঞ্জ করা লাগতেছে,
যে আমরা চাই আমরা শুধু একটা ফাংশন দিয়ে অনেকগুলো যোগ করে ফেলবো, বুঝতে পারছো? তো এটার জন্য আমাদেরকে আর্গুমেন্ট এবং প্যারামিটার ইউজ করতে হবে। তো প্যারামিটার কোথায় থাকে? প্যারামিটার হচ্ছে ডেফিনিশনের ভিতরে থাকে, যেখানে ফাংশনটার নাম দেওয়া হয়। আর আর্গুমেন্ট কোথায় থাকে? আর্গুমেন্ট দেওয়া থাকে হচ্ছে যেখানে ফাংশনটাকে কল করা হয়, বুঝতে পারছো? তো এখানে আমাদের প্যারামিটার ভিতরে আমরা যেগুলা দিব এগুলা আমরা আবার ফাংশনের শুরু হচ্ছে এখান থেকে শেষ হচ্ছে এখান পর্যন্ত ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো, বুঝতে পারছো? তো তাহলে আমরা এখানে দুটো প্যারামিটার দিলাম a এবং b, মনে রাখতে হবে এখানে কমা দিতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা a এবং b কে এখানে ইউজ করতে পারবো, কিন্তু a এবং b এর কোনো কি মান দিছি আমরা? যে এই দেখো নান দেখাচ্ছে, মানে হচ্ছে কি খালি। a এবং b এর কি কোনো মান দেওয়া আছে? দেওয়া নাই, মানে a এবং b এর মান হচ্ছে খালি। তারপর কিভাবে শো করব? তো আমরা a এবং b এর মানটা দিব আর্গুমেন্টের ভিতরে, বুঝতে পারছো? এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টের ভিতরে আমরা দিলাম যে 10, 20। এখন দেখি আমাদের আউটপুটে আসে কিনা। আমাদের আউটপুট আসছে, আসছে। এখন যদি আমরা আরেকবার যোগটা করতে যাই তাহলে আমাদের কি হবে? আমরা দিব ডেমো 20, 100। এখন দেখি আমাদের আসে কিনা। আসবে, আসবে, আসছে, আসছে। তো আমরা এখানে চাইলে ব্রেক দিয়ে দিতে পারি এখানে। তাহলে এগুলো কি নিচে নিচে আসবে, বুঝতে পারছো? তো এখন যদি আমরা আরেকবার দেখতে যাই তাহলে কি করতে হবে? তাহলে এখন যদি আমরা আরেকবার এই ফাংশনটা ইউজ করে যোগ করতে যাই তাহলে আমাদের এখানে শুধু মানটা চেঞ্জ করতে হবে, আমাদের আর কোনো কিছু করা লাগতেছে না, বুঝতে পারছো? তাহলে আর্গুমেন্ট এবং প্যারামিটারের কাজটা বুঝতে পারছো না? তাহলে প্যারামিটার কোথায় থাকে? উপরে যেখানে নাম দেওয়া হয় এখানে, নাকি যেখানে কল করা হয় ওখানে? প্যারামিটার উপরে। প্যারামিটার হচ্ছে যেখানে ফাংশনে আমরা নাম দিব, অর্থাৎ ফাংশনের ডেফিনিশনের ভিতরে। আর ফাংশন কলিং এর ভিতরে থাকবে কি? আর্গুমেন্ট। আর প্যারামিটার হচ্ছে ভেরিয়েবল হিসেবে কাজ করে এগুলা, এখানে আমরা আবার ইংলিশ করতে পারবো। আর আর্গুমেন্ট হচ্ছে কি? এখানে আমরা মানটা দিব প্যারামিটার গুলো, বুঝতে পারছো? এখন সেভ করে আমরা ব্রাউজারে লোড করি, তাহলে আমরা আউটপুট আগে দেখছি, বুঝতে পারছো? তাহলে এটা করো। এরপর হচ্ছে আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ, সিঙ্গেল লাইন হলে ডাবল স্ল্যাশ, আর একটা হচ্ছে এভাবে কিন্তু আপনি তো একসাথে স্টার, তারপর হচ্ছে এগুলো করতে পারি এভাবে। আমি হচ্ছে ইয়া যেটা করি সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল এবং প্রশ্নবোধক চিহ্ন একসাথে প্রেস করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার একটু আমাদের জাভাস্ক্রিপ্টের যে বেসিক ফান্ডামেন্টাল নেওয়া ছিল এটা আমাদের শেষ। এখন আমরা কয়েকটা প্রজেক্ট করব, প্রজেক্ট করে আমরা jQuery-তে যাব, বুঝতে পারছেন? jQuery-র পর আমরা বুটস্ট্র্যাপ করব। তো জাভাস্ক্রিপ্টে আসেন। জাভাস্ক্রিপ্টে হচ্ছে আমরা ক্লাস 26 এর ভিতরে আমরা আজকে প্রজেক্টটা করে ফেলি। ক্লাস ক্যালকুলেটর। ক্যালকুলেটর একটু খেয়াল করো, আমরা আজকে 26 নম্বর ক্লাসে ক্যালকুলেটর নামে ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এটার ভিতরে আমরা একটা index.html লিখব, আর একটা নিব main.js, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যদি এডিটরে এগুলোকে ওপেন করি, ক্লাস 11 26 ক্যালকুলেটর index.html main.js। তো আমরা এখানে html সিনট্যাক্সটা দিই, আর হচ্ছে এখানে আমরা বডির উপরে কি করি? জাভাস্ক্রিপ্টটাকে সবসময় বডির উপরে যেখানে শেষ হয় এটার উপরে কল করি নাকি? স্ক্রিপ্ট, আর এখানে হবে কি সোর্স
আর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম কি main.js। এটা তো বুঝতে পারছি না, এখন দেখি আমাদের এটা আসলে কানেক্ট হয়েছে কিনা। আমরা বিয়ে পেজ সোর্সে যাই, তারপর সেখানে যদি ক্লিক করি তাহলে এটা কানেক্ট হয়েছে, যদি কানেক্ট না হয় তাহলে ফাইল নট ফাউন্ড দেখে। আচ্ছা, তাহলে আমরা এখানে দিব যে h1। এটা আমি লিখতেছি, আপনারা যেটা করবেন বাসায় ভালো করে ডিজাইন করবেন। h1 ক্যালকুলেটর, ক্যালকুলেটর, এরপর হচ্ছে একটা লেভেল দিলাম। পাঁচ নাম্বার এখানে একটা পদ দিলাম, পদ অ্যাপ নেম, আর হচ্ছে এরপর হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট নাম্বার। এরপর হচ্ছে আমরা এখানে নেমটা আমাদের লাগবে না, যেহেতু আমরা নেমটা দিয়ে কিসের কাজ করি, পিএইচপি এর কাজ করি। আর জাভাস্ক্রিপ্টের কাজ করতে হলে আমাদের কি লাগে, আইডি দিতে হবে। বুঝতে পারছো তো? আইডি হবে এখানে অ্যাপ নেম। হ্যাঁ, আর এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিতেও পারি, আমরা নাও দিতে পারি। সেভ করলাম, এখন যদি ব্রাউজার লিড করি তাহলে আমাদের এখানে আসছে নাকি, এখানে যদি ক্লিক করি আমাদের এটা সুইচ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিই, কন্ট্রোল কপি করে আমরা এখানে পেস্ট করলাম। আর এখানে ফার্স্ট নাম্বারের পরিবর্তে এস ই সি ও এন ডি, সেকেন্ড নাম্বার নাকি। এখন এখন এগুলোকে নিচে নিয়ে আসতে হলে আমরা এগুলোকে একটা ডিবের ভিতরে রাখতে পারি। আবার এই দুটোকে একটা ডিবের ভিতরে রাখতে পারি। আজকে আমি যেটা করতেছি HTML, এটা তো বুঝতে পারছো না। এরপর হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। আর এখানে নেমটা লাগবে না, কি লাগবে বলো তো? আইডিটা লাগবে। আইডি দিলাম, আমরা সাবমিট সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের এইভাবে আসছে, এইভাবে থাকুক। আর আমরা সাবমিট করে এটা চেঞ্জ করে দিতে হলে কি করতে হবে, সাবমিট করে লেখাটা চেঞ্জ করে যদি সাবমিট তাহলে কি দিতে হবে, এখানে আমাদের সাবমিট কোয়েরি যে লেখাটা আসছে না, এটা চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে প্লেস হোল্ডার দিতে হবে। এখন কি হবে, হয়েছে না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন যেটা করব, এখানে যখন একটা সে ভ্যালু নিবে, এখানে ভ্যালু নিয়ে সাবমিটে ক্লিক করবে, তখন হচ্ছে কি হবে, তখন এখানে যোগ বিয়োগ হয়ে আউটপুটে শো করবে নাকি। আচ্ছা, তো সবার আগে আমরা যেটা করব, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একটা সিলেক্ট ট্যাগ দিতে হবে। আমরা এখানে আরেকটা ডিভ নিব, ডিভের ভিতরে এখানে একটা লেভেল দিব, লেভেলের ভিতর একটা ফর দিব, নাম দেব যে হচ্ছে চয়েস। আর এটার ভিতরে দিব চয়েস ইউর, চয়েস ইউর অপারেটর। হ্যাঁ, এরপরে থাকবে হচ্ছে একটা সিলেক্ট, সিলেক্টের ভিতরে থাকে হচ্ছে অপশন, অপশন প্রথমটা থাকবে সিলেক্ট,
এরপর এটা হচ্ছে অপশন, এখানে দিলাম প্লাস, আর এখানে ভ্যালু দিতে হবে প্লাস। এরপর হচ্ছে অপশন মাইনাস ভ্যালু মাইনাস। আমরা কয়েকবার কপি পেস্ট করে নিই, কি বলেন? এখানে হচ্ছে কি হবে, গুণ, গুণ চিহ্ন কোনটা, এটার চিহ্ন না? আচ্ছা, এরপর হচ্ছে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তো সব সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা এখানে যে মানটা দেব এটা আমাদের ভ্যালুর ভিতরে দিতে হবে, কারণ এটা শুধু আমরা দেখার জন্য, কিন্তু আসল কাজটা করবে কে, ভ্যালু। বুঝতে পারছেন? এটা শুধু আমরা দেখবো, কিন্তু আসল কাজটা করবে হচ্ছে ভ্যালু। তাহলে এইভাবে আছে, আমরা এখানে ক্লিক করলে যেখানে একটা সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, আর সিলেক্টের ভিতরে আমাদের একটা আইডি দিতে হবে, সেটা হচ্ছে কি আইডি, আইডি সেভ করলাম। এখন সেভ করে ব্রাউজার লোড করি, তাহলে আমাদের, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এরকম একটা ইয়ে আসছে। তাহলে আমরা এখানে একটা নাম্বার দিব, এখানে একটা নাম্বার দিব, তারপর হচ্ছে এখান থেকে কোন একটা অপারেটর সিলেক্ট করে যখন সাবমিট করব তখন আমাদের আউটপুটে শো করবে। বুঝতে পারছো এটুকু? আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, মেইন ডট জেএসে আসি। এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই, আমাদেরকে কিন্তু এই বাটনে ক্লিক করা লাগবে, বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আউটপুটটা শো হবে। তো এই জন্য আমাদের বাটনের ভিতরে একটা কি দেওয়া লাগবে, আইডি দেওয়া লাগবে। আমরা আইডি দিছি সাবমিট। তাহলে আমরা যেটা করতে হবে, আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন অপারেটর, অপারেটর নামে একটা ফাংশন ক্রিয়েট করছি। এরপরে এটার ভিতরে আমরা দিব বার, বাট btn মানে হচ্ছে বাটন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, element বাই আইডি। সবসময় রাখতে হবে এটা ক্যামেল কে সাপোর্ট করে, এলিমেন্টের ই বড় হাতের হবে, বাই এর বি বড় হাতের হবে। এটা আমরা আগে বলছি নাকি? আচ্ছা, বারবিট এন্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্রশ্নবোধক চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে বন্ধনী, বন্ধনীর ভিতরে হবে কি আমাদের বাটনের নাম, বাটনের নাম কি সাবমিট। btn টা হচ্ছে আমাদের ভেরিয়েবল, ভেরিয়েবল নেম। আচ্ছা, তাহলে আমাদের বাটনটা আসছে কিনা আমরা একটু দেখি, কনসোল, না আমরা বাটনটা আসছে কিনা শুধু ওইটা দেখি। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, কনসোলে দেখি, ব্যাক কনসোলে যাই, আমাদের বাটনটা পাই নাই, বাটনটা পাই নাই, কারণ হচ্ছে কনসোল cons কনসোল ডট লগ btn ডকুমেন্ট আচ্ছা, আমরা শুধু সাবমিট দিয়ে দেখি তো আসবে, আসে নাই। আচ্ছা, রিফ্রেশ সোর্স এন্টার দিস, আমাদের এটা কিন্তু লেখা হয়েছে, তাহলে আমাদের আউটপুট আসে নাই কেন? আমরা ফাংশনটাকে কল করি না, যার কারণে আউটপুটটা আসবে। এটা তো বুঝতে পারছো না? এখন আমরা ব্রাউজার লাইট করে দেখবা যে এখানে নাল আসছে, অপারেটর, আমাদের এটাকে দ্বিতীয় বন্ধনীতে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বাটনটা আসছে নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব, যেটা আমাদের বাটনটা আসছে, আরেকটা জিনিস কি আমাদের ধরতে হবে, সেটা হচ্ছে এখানে যে চয়েসটা আছে এটা কি, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বাটনের ভিতরে
আচ্ছা আচ্ছা, তুমি এইটুকু একবার করে নাও, আমরা বাকিটা করতেছি, আমরা একসাথে করব। আচ্ছা আমরা একটু খেয়াল করি, আমরা এটাকে ফাংশনের বাইরে রাখি একটু, এটা কি এখানে রাখতেছি আর কনসোল ডট লগটাকে উঠিয়ে দিতেছি। সেভ করলে এখন আমাদের তাহলে বাটনটাকে আমাদের তো ধরা হইতেছে নাকি, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোলে যাই তাহলে, আচ্ছা কনসোল ডট লগকে আমরা উঠিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা যেটা করব btn ডট অন অন ক্লিক, btn কে যখন ক্লিক করা হবে তখন একটা কাজ হবে, ফাংশন। আমরা এখানে একটা আইডি দিচ্ছি না, সিলেক্ট bar is equal to document dot get element by id choice dot value console dot log console dot log is equal to operator। আচ্ছা সেভ করে আমরা এখন ব্রাউজার লোড করি। এখন আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টের কনসোলে যাই, এখানে একটা এরর দেখা যাচ্ছে আনরড সিনট্যাক্স এরর আছে ফাংশন 7 নম্বর লাইনে। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে যেটা করছি প্রথমে হচ্ছে আমরা এই লাইনটা বুঝতে পারছি, আমরা সাবমিট বাটনটা ধরছি, হ্যাঁ, এরপর হচ্ছে সাবমিট বাটনটাকে এখন এই ভেরিয়েবলের ভিতরে আছে না, এই ভেরিয়েবলটাকে আমরা যখন ক্লিক করব, এখানে ক্লিক যখনই আমরা ক্লিক করব তখন আমাদের একটা ফাংশন কাজ করে, এই ফাংশনের ভিতরে কিন্তু কোনো নাম নেই, যে ফাংশনের কোনো নাম নেই ওই ফাংশন নিজে নিজেকে কল করে, বুঝতে পারছেন, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আমরা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করছি, এরপর এই ফাংশনের ভিতর বলে দিচ্ছি যে বার অপারেটর দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইখানে যে সিলেক্টের ভিতরে আইডি আছে এটাকে ধরছি, এটাকে তো বুঝতে পারছেন। ডট ভ্যালু দিয়ে এখানে সিলেক্টের ভিতরে যে অপশনগুলো আছে এগুলোর ভ্যালুকে আমরা ধরছি, বুঝতে পারছেন। এখন তারপর কনসোল ডট লগে আমরা অপারেটরটাকে প্রিন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখেন, হ্যাঁ আমরা অপারেটরকে প্রিন্ট করেছি। এখন আমরা যখনই সাবমিট বাটনে ক্লিক করতেছি এখানে অপারেটরে যেটা সিলেক্ট করা আছে এটা আমাদের এখানে শো করতেছে, একটু খেয়াল করেন, গুণ আসতেছে একটা একটা করে আসতেছে। আচ্ছা তাহলে আমরা এই সাবমিট বাটনকে পেয়ে গেছি, অপারেটরটাকে পেয়ে গেছি, এখন শুধু আমাদের এই দুইটা ইনপুট লাগবে আর তারপর সাবমিট বাটনে ক্লিক করলে যোগ করে দিবে নাকি, বুঝতে পারছেন এটুকু। আচ্ছা তাহলে আমরা যেটা করব এখানে এইটুকু পর্যন্ত থাকুক, এরপর আমরা সবার উপরে চলে আসি, সবার উপরে এসে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন cl ক্যালকুলেটর নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমরা বার ফার্স্ট and ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু, আমাদের ফার্স্ট নাম্বারের আইডি হচ্ছে এটা নাকি, ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে এটা আমাদের ধরা হয়েছে। এরপর হচ্ছে বার সেকেন্ড নাম্বার is equal to document dot get element by id, তাহলে আমরা কি করব এখানে যে সেকেন্ড নাম্বারটা আছে এটাই কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এখানে পেস্ট করব, তাহলে আমাদের এই দুইটা কল ধরা হয়ে গেছে নাকি। এখন আমরা যেটা করব
আমরা আমরা সুইচ করছিলাম, মনে আছে? সুইচ মনে আছে? আচ্ছা, আরেকটা জিনিস করছিলাম আর্গুমেন্ট এবং প্যারামিটার। এখন এখানে যদি আমরা প্যারামিটার হিসেবে একটা অপারেটর নিই, অপারেটর, আর অপারেটর আর এই ফাংশনটা আমাদের একটা কল করতে হবে নাকি? এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিলাম, ক্যালকুলেটর কল করে দিলাম। আর এখানে যেটা আমরা বলতেছি, এখানে যে আমরা একটা অপারেটর দিছি, হ্যাঁ একটা প্যারামিটার দিছি, আর এখানে যদি আমরা কল করছি, এখানে আমরা আর্গুমেন্ট নিয়ে নিতে পারি না? এখন এই মানটাকে এখানে যে মানটা থাকবে, অর্থাৎ ইউজার যেটা এখানে সিলেক্ট করে সাবমিট করবে, এটা তো এটার ভিতরে আসে স্টোর হবে নাকি, এই অপারেটর ভেরিয়েবলের ভিতরে। এই অপারেটরটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিয়েছি। এটাকে বুঝতে পারছেন? না না বুঝলে বলেন। আমি আবার এখানে ধরছি, কারণ হচ্ছে আমরা এই বাটনকে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এখানে এটার মানটা আসতেছে। আমরা এটার মানটাকে আর্গুমেন্ট হিসেবে নেওয়ার জন্য এখানে কল করছি। বুঝতে পারছেন? এখানে করতে হবে। আর এখানে আমরা যেটা 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 সিলেক্ট করব, যেটা সিলেক্ট করে সাবমিট করব, ওইটাই কিন্তু এই ভেরিয়েবলের ভিতরে আসতেছে। আর এটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে এখানে নিচ্ছি, আর এখানে একটা যেহেতু প্যারামিটার আছে, এটাকে আমরা এই ফাংশনের ভিতরে যে কোনো জায়গায় চাইলে ইউজ করতে পারবো। এটা আমরা আগেও বলছি নাকি? এই ফাংশনের ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না। এখন এটা আমরা সুইচের ভিতর দিয়ে দিব, সুইচ। এখন আমাদের এখানে কি কি হবে, কেস কেস যদি প্লাস হয়, তাহলে একটা ভেরিয়েবল হবে রেজাল্ট is equal to first number plus second number। তারপর কি হবে, ব্রেক। এটাকে বুঝতে পারছেন? আচ্ছা, এখন রেজাল্টটা তো আমাদের কোনো ভেরিয়েবল আসলে ক্রিয়েট করা হয় না, তাই আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিই রেজাল্ট বা রেজাল্ট। আমরা এটার কোনো মান দিতেছি না, এটার মান হবে এখানে যোগ বিয়োগ করে যেটা হবে এটার মান এটাই হবে। বুঝতে পারছেন? এখন আমরা একটা কেস দিই, কেস মাইনাস যদি হয়, তাহলে আমাদের কি হবে, রেজাল্ট is equal to first number minus second number। তারপর কি হবে, ব্রেক। তো এই দুটোকে আমরা আবার কপি করি, কপি করে আমরা শুধু চেঞ্জ করে দিব। এখানে কি হবে, গুণ, এখানে এখানে চেঞ্জ হবে গুণ, এখানে হবে কি ভাগ, এখানে হবে ভাগ। সেভ করতেছি, আর ব্রেকের এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেভ করলাম। এখন ব্রাউজার লোড করি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে আসি, দেখি রেজাল্টটা প্রিন্ট করাতে পারি কিনা। ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট। তাহলে দেখি আমাদের আশা করি এরর আসবে না। আমরা এখানে একটা সংখ্যা টাইপ করে 10, এখানে একটা সংখ্যা টাইপ করলাম 10। এখন এখানে যদি আমরা যোগ করি, সাবমিটে ক্লিক করি, আমাদের আউটপুট আসতেছে না। আমরা ইন্সপেক্টরে যাই, কনসোলে যাই, রেজাল্ট ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, এই ফাংশনের ভিতরে আমাদের মনে হয় আউটপুটটা দেখতে হবে। সেভ করতেছি, এখন যদি ব্রাউজার লোড করি, আচ্ছা 10 10 প্লাস সাবমিট যদি এখন ক্লিক করি, পেজ লেআউট মিডিয়াম ব্রেক করে আমাদের কি ডকুমেন্ট চেঞ্জ করা নাই? আচ্ছা, আমাদের কি আসছে, আনডিফাইন্ড আসছে। আনডিফাইন্ড কেন আসছে? আচ্ছা,
আনডিফাইন্ড কেন আসছে বলেন তো? আমরা আমাদের আসলে এখানে যে ইনপুট ফিল্ডগুলো আছে, ইনপুট ফিল্ডগুলোকে ধরতে হবে না ইনপুট এখানে আমরা যেরকম সিলেক্টেড এখানে ভ্যালুগুলোকে ধরছি, এখানে ইনপুট ফিল্ডগুলোর ভ্যালু ধরতে হবে। ভ্যালু হচ্ছে আমরা এখানে যেগুলো টাইপ করব এগুলো। কোনটাকে ধরতে হবে? ভ্যালুকে ধরতে হবে নাকি ইনপুট ফিল্ডকে ধরতে হবে? ভ্যালুকে ধরতে হবে। এর জন্য আমাদের এখানে যে 5 নাম্বার আছে এটা কিন্তু আমাদের ধরা হয়েছে ইনপুট ফিল্ডকে ধরা, কিন্তু ভ্যালুকে ধরা হয় নাই। ভ্যালুকে ধরার জন্য আমাদের ডট ভ্যালু দিতে হবে। আর সেকেন্ড নাম্বারের আমাদের ডট ভ্যালু দিতে হবে। বুঝতে পারছেন? এখন দেখি আমাদের আসলে কাজ করে কি। 10 10 সিলেক্ট প্লাস আসছে, আমাদের 10 10 দুইবার চলে আসছে। এখন দেখি আমাদের আসলে সমস্যাটা কোথায়। আমরা এটার যদি শুধু প্লাস দিই তাহলে তো আমাদের এররটা আসবে। আমাদের তাহলে কি আসবে? এরর আসছে। তাহলে আমাদের এখানে কোটেশনের ভিতরে হবে 10 10 দুইবার আসছে। তো এটার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, নাম্বার ফাংশন। বুঝতে পারছেন? তারা কি করতেছে, এখানে তো আমরা নাম্বারই টাইপ করতেছি না, এগুলোতে আমরা কোনো টেক্সট টাইপ করতেছি না। টেক্সট যদি আমরা টাইপ করি সাবমিটে ক্লিক করি তাহলে তো হবে না, যেহেতু আমরা এটা ক্যালকুলেটর তৈরি করতেছি, আমরা তো টেক্সট সাবমিট করব না, আমরা নাম্বারে সাবমিট করব। এখানে 30 দিলাম, এখানেও 30 দিলাম, এখানে প্লাস সিলেক্ট করে যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে দুটো একসাথে চলে আসছে নাকি? আবার ধরুন যে আমরা 30 দিলাম, তারপর হচ্ছে আমরা 30 দিলাম, এখানে যদি আমরা গুণ চিহ্নটা করে তাহলে 900 আসছে। যোগের ক্ষেত্রে কি করতেছে, এখানে 30 দিলাম, এখানে আবার 30 দিলাম, দেখি আমাদের সবগুলা কাজ করে কিনা। বিয়োগের ক্ষেত্রে বিয়োগেরটা কাজ করতেছে নাকি? এখানে 30 দিলাম, এখানে 30 দিলাম, তাহলে আমাদের যোগটাই কাজ করতেছে না। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে, সে এখানে যে ভ্যালুগুলো দিছি এখানে যে ভ্যালুগুলো দিছি এগুলোকে সেই স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছে। স্ট্রিং হিসেবে নিয়ে নেবার পর সে দুটাকে কনক্যাটেনেট করে দিচ্ছে। সে কিন্তু যোগ করতেছে না, মানে 30 30 60 করতেছে না, সে দুটাকে কনক্যাটেনেট পাশাপাশি নিয়ে আসছে। এটার জন্য আমাদের তাকে বলে দিতে হবে আসলে এগুলো স্ট্রিং না, এগুলো হচ্ছে নাম্বার। এটার জন্য আমাদেরকে নাম্বার ফাংশন ইউজ করতে হবে। এখানে যেটা টাইপ লিখছি আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি এন্ড নাম্বার ফাংশন। এখন এটার ভিতরে এগুলো পেস্ট করে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন সব সময়, এটা আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি NUMBR পেস্ট করে দিলাম। আর একটা জিনিস মনে রাখবেন সব সময়, নাম্বার এটা হচ্ছে একটা কি ফাংশন, নাম্বার ফাংশনে n সব সময় বড় আছে। বুঝতে পারছেন? সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন দেখি আমাদের আসলে যোগটা হয় কিনা। 10 10 এখন একটা অপারেটর সিলেক্ট করে যোগ হইছে 20। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্যালকুলেটর তৈরি করা হয়েছে। এখন এখানের ভিতরে আশা করি তোমার সমস্যা থাকবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো। কোথায় সমস্যা আছে বলো? নাকি পুরোটাও বোঝো না? আমি আবার শুরু থেকে বলবো একবার। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের এখানে কাকে ধরছি? বাটনকে। হ্যাঁ, বাটনকে ধরছি। বাটনকে ধরে এই বাটনটাকে btn নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছি। এরপর এই বাটনকে যখন ক্লিক করব তখন একটা ইনোনিমাস ফাংশন কাজ করবে। এই ফাংশন নিজে নিজেকে কল করে। এই ফাংশনের ইনোনিমাস ফাংশন কাজ করে, এই ফাংশনের ভিতরে যখন আমরা বাটনকে ক্লিক করব তখন একটা ফাংশন কাজ করে। ফাংশনের কাজ হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আছে এই সিলেক্ট ট্যাগের ভিতরে যে অপশনগুলো আছে এগুলোর ভ্যালুগুলোকে সে ভ্যালু ভেরিয়েবলের ভিতরে স্টোর করবে। আর অবশ্যই এখানে ডট ভ্যালুকে কাউন্ট দিতে হবে, নাহলে সে ট্যাগকে কাউন্ট করে ফেলবে, ভ্যালুকে ধরবে না। তো তো এই ভেরিয়েবলের ভিতরে রাখতেছে নাকি? এরপর এগুলা এরপর উপরে চলে আসেন, এটা আমরা পরে দেখছি। উপরে চলে আসেন, এখানে একটা আমরা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনের নাম দিয়েছি ক্যালকুলেটর। আর এটা এটা ইউজার ডিফাইন ফাংশন, এটাকে আমরা কল করছি এখানে। এখানে কেন কল করছি? কারণ হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলাকে আমরা আর্গুমেন্ট এবং প্যারামিটার মাধ্যমে নিতে হবে। যেহেতু আমরা এখানে একটা প্যারামিটার দিছি আর আর্গুমেন্টের মাধ্যমে এখানে যে ভ্যালুগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমরা আর্গুমেন্টের ভিতর আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিছি এখানে নাকি? বুঝতে পারছেন এটা?
এরপর যেহেতু আমরা প্যারামিটার হিসেবে এখানে দিছি, সেই জন্য এই প্যারামিটারটা আমরা এই ফাংশনের ভিতর যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এটা তো বুঝতে পারছেন না? এখন যেটা করবেন, এটা তো বুঝতে পারছেন, ফার্স্ট আমরা ইনপুট ফিল্ডের ভ্যালুকে ধরছি, আমরা এটা দিয়ে সেকেন্ড ইনপুট ফিল্ডের ভ্যালুকে ধরছি। এরপর রেজাল্ট নামে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যেটার কোনো মান দিই না, সেটার মান আমরা নিচে দিছি। এই দুটো যোগ করলে যোগফল আসবে, এটা বিয়োগ করলে বিয়োগফল আসবে, গুণ করলে গুণফল আসবে। এখন এখানে দেখেন, এখানে এই অপারেটরের ভিতরে কি কি আসছে? যোগ আসতেছে, বিয়োগ আসতেছে, গুণ আসতেছে, ভাগ আসতেছে, নাকি এই চারটা আসছে? যখন যোগ আসবে তখন এই অপারেটরের ভিতরে যখন ইউজার যোগ করবে তখন হচ্ছে এখানে তো যোগ আসবে। আর যেটা আমরা এখান থেকে এই ভেরিয়েবলটা এখানে পাস করে দিচ্ছি আর প্যারামিটার দিয়ে নিচ্ছি, তাহলে এটা আমরা যোগটা এখানেও আসছে। আর যখন এই প্যারামিটার থেকে এখানে ইউজ করতে পারবো আর এখানে ইউজ করেছি, তাহলে যোগটা এখানে আসছে। যখন এই যোগের সাথে এই যোগ মিলে যায়, তাহলে তো এই যোগ কাজ করবে, নিচে আর যাবে না। এটা তো আমরা আগে বলছি সিনট্যাক্স দেখার সময়। তাহলে এখানে এই দুইটা যোগ করে দেবে। যখন এখানে বিয়োগ আছে কিন্তু যোগের সাথে মিলে না, তাহলে তো এখানে সে ডুববেই না, তখন কোথায় আসবে? বিয়োগে আসবে। এটাই তো নাকি? তখন সে বিয়োগে আসবে, বিয়োগে আসার পরে হচ্ছে সে বিয়োগ করবে, নিচে আর যাবে না। যখন গুণ আসবে তখন উপরে দুইটাতে যাবে না, সে গুণে আসবে, গুণ করে নিচে আর যাবে না। যখন ভাগ আসবে তো উপরে তিনটে যাবে না, ভাগ করে আর তো নিচে নাই আমাদের ফাংশন। বুঝতে পারছেন? এরপর আমাদের কি হচ্ছে, এখানে রেজাল্ট আছে, এটা আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা প্রিন্ট করে দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি এটা এখন আবার কাজ করে কিনা। 30 40 দিলে কি করবো বলেন? গুণ 3 4 12, 1200 হওয়ার কথা। 1200 হয়েছে? আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা কাজ করি। আমরা নিচে আরেকটা ফিল্ড দিই, ফি ট্যাগ দিয়ে সাবমিটের নিচে ফি ট্যাগ ইউর রেজাল্ট ইজ, হ্যাঁ, আচ্ছা আমরা সরাসরি এখানে প্রিন্ট করে দেব এভাবে। ফি ট্যাগের ভিতরে এখানে প্রিন্ট করে দেব। বুঝতে পারছেন? নতুন পেজে যে এরকম লোড হচ্ছে, ধরেন যে এখানে দিলাম, যোগ করলাম, নতুন পেজে আসছে, আমরা এটা চাইতেছি না, আমরা চাই যে এটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটা ফি ট্যাগ দিছি, ফি ট্যাগের ভিতরে একটা আইডি দেব, আইডি আউটপুট, আউটপুট। এটা তো বুঝতে পারছেন না? কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এরপর এখানে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট দিব না, এখানে দিব হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে আমাদের এখানে ফিল্ড কে ধরা হয়ে গেছে নাকি? এরপর ডট inner html is equal to result। হ্যাঁ, আমি বলতেছি, আসলে আমাদের কাজ করে কিনা আগে দেখি। আসছে? আচ্ছা, তো ইনার html এর কাজটা হচ্ছে, আমরা আসলে এখানে ভ্যালু দিয়ে কি বলছি, এখানে ইনপুট ফিল্ডের ভ্যালু যেগুলো থাকবে এগুলো না। ইনার html এর কাজ হচ্ছে, ধরেন একটা ফি ট্যাগ আছে, এখানে ফি ট্যাগের ভিতরে আমরা কোনো টেক্সট দিলে এই টেক্সটগুলো হচ্ছে ইনার html। বুঝতে পারছেন? মানে হচ্ছে এই ফি ট্যাগ শুরু হইছে এখানে, শেষ হইছে এখানে, এই ফি ট্যাগে যে কন্টেন্টগুলো থাকবে এগুলাই হচ্ছে ইনার html। তো এখানে আমরা কি বলছি, এই ফি ট্যাগটাকে প্রথমে ধরছি, এই ফি ট্যাগটাকে প্রথমে এখানে পর্যন্ত ধরছি, এরপর বলছে এই ফি ট্যাগে ইনার html মানে মাঝখানের কন্টেন্টগুলো সমান সমান রেজাল্ট, মানে ফি ট্যাগের মাঝখানে কি চলে আসবে, রেজাল্টের মানে সংখ্যাগুলো চলে আসবে। আমরা এখানে দেখি দিই একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা দিই, এখানে আবার বিয়োগ দিই, সাবমিট। এখন আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তাহলে দেখেন ফি ট্যাগের ভিতরে কি আসছে, 269 চলে আসছে। তাহলে ইনার html দিয়ে আমরা কি বুঝাইছি, শুরু এবং শেষের মাঝখানে যে কন্টেন্ট গুলো থাকবে এগুলো হচ্ছে ইনার html। আর ইনার html সমান সমান আমরা কি বলে দিছি, রেজাল্ট। বুঝতে পারছেন? মানে আউটপুট যেটা আসবে। এখন বলেন কার সমস্যা আছে কোথাও? আচ্ছা, আমরা একটা জিনিস করতে পারি কিনা দেখি, inner html is equal to result is, এখানে আমরা কনক্যাটেনেট করে দিলাম, দেখি আমাদের এটা আসলে কাজ হয় কিনা। আসছে? আসে না? আচ্ছা, আমাদের রেজাল্টটাই থাকুক, আমরা এইভাবে রাখছি।
এখন বলেন কারো কোনো সমস্যা, আপনার সমস্যা আছে? আচ্ছা তাহলে এটা প্র্যাকটিস করেন, করবেন নাকি বাসে গিয়ে করবেন? এখন করে ফেলেন।